আপনার কষ্ট করে আসছেন। বসে পড়ো, বসে। শুরু করবো? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গণমাধ্যমের উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে কষ্ট করে আসার জন্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন প্রণীত যে তফসিল ঘোষণা করা হয়েছে তার আলোকে আজ 22শে জানুয়ারি বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আজকে নির্বাচনী প্রচারণার শুরুর দিনেই আমরা এখানে 5টি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব, যেগুলো বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পলিসি বিষয়ে জনসম্পৃক্ততা ও জনমত তৈরির লক্ষ্যে কার্যকর করেছেন এবং যার মাধ্যমে দেশের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের যে নীতিমালা তৈরি হচ্ছে সেখানে সরাসরি সম্পৃক্ত হতে পারবেন ইনশাল্লাহ। প্রথম কর্মসূচি, সেটির নাম তারেক রহমানকে পরামর্শ দিন। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা দেশের মানুষের মূল্যবান মতামত গ্রহণ করতে চাচ্ছেন, পরামর্শ আহ্বান করছেন। এই উদ্যোগের অংশ হিসেবে আজ 22শে জানুয়ারি থেকে সারা দেশে পোস্টার ও ড্যাংলারের মাধ্যমে একটি বিশেষ কিউআর কোড ছড়িয়ে দেওয়া হবে। সেই কিউআর কোডকে স্ক্যান করলে যে কেউ সরাসরি তার নিজের চিন্তা, ভাবনা, মতামত এবং পরামর্শ জনাব তারেক রহমানকে জানাতে পারবেন। বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যে কোনো ব্যক্তি যে কোনো সময় খুব সহজে এর মাধ্যমে যুক্ত হয়ে দেশের ভবিষ্যৎ বিনির্মাণে নিজের চিন্তা ভাবনার কথা আমাদের নেতার কাছে পৌঁছে দিতে পারবেন। পরবর্তীতে জনগণের দেওয়া এই মতামত ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেগুলি যৌক্তিক, বাস্তব, সবার সাথে আলোচনার ভিত্তিতে সেগুলোকে নিয়েই জনাব তারেক রহমান দেশ বিনির্মাণের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলোকে আরও পরিশীলিত করবেন, প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন ইনশাল্লাহ। আমাদের এই প্রথম কর্মসূচি অর্থাৎ তারেক রহমানকে পরামর্শ দিন, এটার জন্য একটা ভিডিও আছে ছোট্ট, আমরা এখন সেই ভিডিওটি দেখব এবং এই বিষয়ে বিস্তারিত কথা বলবার জন্য আমাদের বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব জোবাইর বাবু এখানে রয়েছেন, ওনাকে আমি একটু আহ্বান করবো কিছু বলবার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটি একটি অসাধারণ একটি উদ্যোগ আমি মনে করি, যে বাংলাদেশের একজন সর্বোচ্চ পর্যায়ের নেতা বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সরাসরি প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের যে কোনো মানুষের কাছে পৌঁছে যেতে পারছেন এবং তাদের পরামর্শ শুনতে পারছেন, জানতে পারছেন তাদের মনের কথা, তাদের ভাবনার কথা এবং বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নটি আসলে কেমন হবে সেই কথাটি। এবং এটি অত্যন্ত সহজে মেহেদি বলেছে ব্যাপারটা, মাহাদি, যেটি হচ্ছে যে ড্যাংলারগুলো বা পোস্টারের মাধ্যমে কিউআর কোডটি সব জায়গায় আপনারা পাবেন। জাস্ট মোবাইলটা ধরলেই কিউআর কোডের এবং সেই যে ওয়েবসাইটটিতে চলে যাওয়ার কথা অটোমেটিকলি সেই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরই আপনারা আপনাদের মতামত এবং সেখানে কিছু আপনার নাম, ঠিকানা বা যেটা দিতে হয় নর্মালি, কারণ আপনাকে তো খুঁজে পেতে হবে যে আপনি এই মতামতটি দিয়েছেন, মূল্যবান মতামতটি দিয়েছেন। এবং এই মতামতগুলো আমরা আনটিল নির্বাচন পর্যন্ত আমরা সেটি নেওয়ার পরে পরবর্তীতে এই মতামতের ভিত্তিতে, আপনাদের এই পরামর্শের ভিত্তিতেই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের নেতা জনাব তারেক রহমানকে অত্যন্ত সহযোগিতা করবে বলে আমি মনে করি। তো আমরা আসলে কথার চেয়ে আমার মনে হয় ছবিতে যদি দেখি
একটা ছোট্ট একটা প্রোমো আছে, আমরা প্রোমোটি দেখি, প্রোমোটি দেখলে আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন যে আসলে এই কিউআর কোডটি এবং এই মতামতটি আমরা কীভাবে দেব, আমাদের পরামর্শটি আমরা তারেক রহমানের কাছে কীভাবে পৌঁছাবো। ধন্যবাদ। বাইরে দেশের ছেলেমেয়েরা এআইটি কাজে লাগিয়ে ব্যবসা দাঁড় করাতে হচ্ছে, আর আমরা কি করছি? ঠিক বলছি। আর এআই তো ফিউচার মামা, look up that. আমাদের সকলের এর সম্পর্কে ধারণা আছে। আরেকটু দেন, আরেকটু দেন। ঠিক আছে, ছোট বাইরে দেশের ছেলেমেয়েরা এআইটি কাজে লাগিয়ে ব্যবসা দাঁড় করাতে হচ্ছে, আর আমরা কি করছি? ঠিক বলছি। আর এআই তো ফিউচার মামা, look up that. আমাদের সকলেরই উচিত এআই সম্পর্কে ধারণা রাখা। জাতীয় পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এআই ট্রেনিং চালু করা উচিত, তাহলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে। তুই বলতে তো হচ্ছে না বাবা, উনি করতেই হবে। তারেক রহমান শুনবেন ওনার পরামর্শ, ওই দেখেন। তারেক রহমানকে সরাসরি জানান আপনার পরামর্শ। প্রথমে কিউআর কোডটি স্ক্যান করুন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 1971 সালে দল মত শ্রেণী পেশা নির্বিশেষে সকলে মিলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমাদের এই দেশকে আমরা স্বাধীন করেছি। ঠিক একইভাবে আজ সময় এসেছে সকলে ঝাঁপিয়ে পড়ে এই দেশকে গড়ে তোলা। এই দেশকে যদি গড়ে তুলতে হয়, আপনাদের মতামত এবং পরামর্শ আমার প্রয়োজন। আপনার সেই পরামর্শ হতে পারে কিভাবে নারীর মর্যাদা, নারীর কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারি, কিভাবে আগামী দিনের তরুণ সমাজদের কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারি, কিভাবে দুর্নীতির লাগামকে আমরা টেনে ধরতে পারি, কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আগামী ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা, আপনার পরিবারের স্বাস্থ্য ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারি। আপনাদের সেই পরামর্শ আমার এবং আমাদের একান্তই প্রয়োজন। আপনার সেই পরামর্শের অপেক্ষায় রইলাম। এরপর পরামর্শ বাটনে চাপ দিন, আপনার নাম ও মোবাইল নাম্বার লিখুন। ড্রপ ডাউন মেনুতে গিয়ে যে বিষয়ে পরামর্শ দিতে চান তা নির্বাচন করুন। আপনার পরামর্শটি লিখুন অথবা রেকর্ডিং করে জমা দিন। আপনার পরামর্শই করবে আগামী বাংলাদেশ। আপনার পরামর্শের জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনার এই মূল্যবান পরামর্শ আমাদের আগামী দিনের মাঠে। আপনার পরামর্শ জানাতে স্ক্রিনে থাকা কিউআর কোডটি স্ক্যান করুন। আস্তে আস্তে এই তারটা পড়তেছে একটু ভাই। এই ওয়েবসাইটটা কি ওপেন টু অল? ভেতরে যারা কমেন্ট করছে বা পরামর্শ দিয়েছে আমরা বাইরে থেকে না, পরবর্তীতে আমরা সামারাইজ করব। এখানে তো আমার দিকে একদম ঠিক আছে ভাই, লাইক বলে দিয়ে দাও। হ্যাঁ, লাইক বলে একজন মানুষ কতটা পরামর্শ দিতে পারে? একাধিক দিতে পারবেন, তো সমস্যা হবে না। বিভিন্ন বিষয় তো, বিভিন্ন বিষয় যেহেতু চাইলে মাল্টিপল কনসালটেশন, মাল্টিপল অ্যাডভাইস প্রোভাইড করতে পারবেন। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে যে আপনার যদি একাধিক পরামর্শ আসে, যেমন ধরেন আপনি একটা শিক্ষা নিয়ে আপনার একটা মতামত আসলো, তো আপনি সেটা দিবেন শিক্ষার বিষয়ে। তারপর হঠাৎ করে পরবর্তীতে মনে হচ্ছে না শিক্ষা না, আমার তো আসলে কর্মসংস্থানের বিষয়ে আমি একটি মতামত দিতে চাই বা পরামর্শ দিতে চাই যে এইভাবে করলে বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি করা সম্ভব, তাহলে সেটি আবার দিবেন। সুতরাং একাধিক দেওয়া যাবে, তবে একটি নাম্বারের বেসিক্যালি আপনার ফাইলটি একটি হবে। সুতরাং আমরা বুঝতে পারবো যে আপনি 4টি বা 3টি পরামর্শ দিয়েছেন। আর আরেকটি বিষয় হচ্ছে এই পরামর্শগুলো যেহেতু সরাসরি ওনার কাছে যাবেন, তো সুতরাং সেখান থেকে উনি বাছাই করবেন যে কোন পরামর্শগুলো উনি উনি গ্রহণ করছেন, এবং যেগুলো ভালো পরামর্শ অবশ্যই সেটি তিনি গ্রহণ করবেন, এবং সেইগুলো পরবর্তীতে উনি আসলে ওনার
যে বিনির্মাণে বাংলাদেশ বিনির্মাণের যে পরিকল্পনা রয়েছে সেগুলোতে সহায়তা করবে। মাননীয় চেয়ারম্যান যে পরামর্শটা গ্রহণ করবেন, যে পরামর্শ দিয়েছে তার সাথে একটি কথা বলবেন কিনা বা তার সাথে হ্যাঁ, সেটা হতে পারে। কারো পরামর্শ যদি ওনার খুব ভালো লেগে থাকে তো অবশ্যই ডাকতে পারেন। উনি তো মানে জনগণের জন্যই রাজনীতি করেন, সুতরাং জনগণের সাথে ওনার সম্পৃক্ততা তো অবশ্যই আছে, থাকবে। এবং জনগণই হচ্ছে আসলে জনগণের সাথে থাকাটাই তো ওনার মূল কাজ, যেহেতু একজন রাজনীতিবিদ। ধন্যবাদ। আমাদের দ্বিতীয় যে কর্মসূচি জনসম্পৃক্ততার ক্ষেত্রে, সেটির নাম হচ্ছে লেটার টু তারেক রহমান। তার মানে তারেক রহমান শুনবেন আপনাদের কথা, আমাদের কথা, সবার কথা। এই লক্ষ্যটাকে সামনে রেখে নাগরিকদের ভাবনা, প্রত্যাশা এবং পরামর্শ সরাসরি যেন জনাব তারেক রহমানের কাছে চিঠির মাধ্যমে পৌঁছে দেওয়া যায়, সেজন্য আমরা একটা ভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত, মানুষের চোখে তার চারপাশের সমস্যাগুলো কি, দৈনন্দিন সেই সমস্যার জন্য সমাধান কি হওয়া উচিত, এসব বিষয়ে লেখা সম্ভব চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে কিংবা অনলাইনে শেয়ারের মাধ্যমে। সেই চিঠিটা জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বাংলাদেশের যে কোনো নাগরিক পাঠাতে পারবেন গুলশান 2 এর নির্ধারিত ঠিকানায়, মূলত এই বিল্ডিংটাতেই, যেটা হচ্ছে হাউস 10C রোড 90। আমাদের কাছে আসলে আমরা এই চিঠিটা ওনাদের কাছে পৌঁছে দিব। ইমেল করা যাবে। ইমেলের অ্যাড্রেসটা হচ্ছে mail @letter LETTER 2 হচ্ছে নাম্বারে 2 TR.com। তার মানে mail@letter2tr.com এ ইমেল করলে সেই ইমেলগুলো থেকে আমরা এই পরামর্শগুলো ওনাকে প্রিন্ট করে দিব। পাশাপাশি ফেসবুক গ্রুপ, যেটার নাম হচ্ছে লেটার টু তারেক রহমান, এবং একটা ওয়েবসাইটও আছে লেটার টু আর। লেটার টু টিআর মানে কি LETTER নাম্বারে 2 TR.com। এই ওয়েবসাইটের মাধ্যমেও মতামত জানানো সম্ভব। তার মানে আমাদের সরাসরি যোগাযোগের ঠিকানা আছে চিঠির মাধ্যমে, আমাদের একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, আমাদের ফেসবুকে একটা গ্রুপ রয়েছে এবং একটি ওয়েবসাইট রয়েছে। এই চারটার যে কোনো একটা মাধ্যমে যে কেউ চাইলে জনাব তারেক রহমানের সরাসরি চিন্তাভাবনাগুলোকে পৌঁছে দিতে পারবে। আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটি সুন্দর, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যেখানে সত্যি জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎসে রূপান্তরিত হবেন ইনশাআল্লাহ। আমাদের তৃতীয় যে কর্মসূচি, সেটির নাম হচ্ছে ম্যাচ মাই পলিসি। ইতিপূর্বে আমরা আপনাদেরকে অবহিত করেছিলাম যে ম্যাচ মাই পলিসি নামের একটা সোয়াইপ ভিত্তিক ওয়েব অ্যাপ চালু করা হয়েছে। আপনারা যেতে আনন্দিত হবেন, এই ইন্টারফেস খুব সহজ, খুব পরিচিত, এবং গত কয়েকদিন এখানে 3 লক্ষের বেশি মানুষ ইতিমধ্যে ওনাদের মতামত পোষণ করেছেন। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, গণমানুষের আকাঙ্ক্ষা, পলিসি ভিত্তিক আলোচনা এবং বিশেষত তরুণ প্রজন্মের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে আপনারা যে কোনো পলিসির বিষয়ে, বিএনপির সেখানে কিছু পলিসির তালিকা রয়েছে, আপনাদের মতামত দিতে পারেন হ্যাঁ বা না এর মাধ্যমে। বিভিন্ন নীতি এবং পরিকল্পনার বিষয়ে আপনার যদি কোনো কিছু বলার থাকে সেটাও সেখানে লিখে দিতে পারবেন। আমাদের চতুর্থ কর্মসূচি, সেটির নাম হচ্ছে দ্য প্ল্যান, ইউথ পলিসি টক উইথ তারেক রহমান। আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে ওনার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সিলেট সফরের মাধ্যমে। আজকে সকালে সেই সিলেটেই কিন্তু স্থানীয় একটি হোটেলে তিনি তরুণ সমাজের সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি উপস্থিত তরুণদের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ কি হওয়া উচিত, কর্মসংস্থানের ক্ষেত্রে, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যের ক্ষেত্রে, পরিবেশ, তথ্য প্রযুক্তি কিংবা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, এগুলো নিয়ে খুব সবিস্তরে খোলামেলা আলাপ আলোচনা করেছিলেন। এই যে অনুষ্ঠান দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান, সেখানে আজকে স্থানীয় 19টি স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, সরকারি এবং বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানে জনাব তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। জনাব তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তরুণ তরুণীরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন বিষয়ে বিএনপির যে পলিসিগুলো রয়েছে সেখানে তাদের মতামত প্রদান করেন, বিভিন্ন নতুন প্রস্তাবনা দিয়েছেন, তাদের সমস্যাগুলো তুলে ধরেছেন।
জনাব তারেক রহমান সেগুলো শুনেছেন এবং যেখানে যা প্রয়োজন সেই সমস্যার সমাধান করার জন্য ওনার দায়বদ্ধতার কথাও তুলে ধরেছেন। এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে বিএনপির যে পরিকল্পনা রয়েছে, বিভিন্ন প্রকল্পের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে এবং তরুণদেরকে সম্পৃক্ত করে তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে রাষ্ট্র গঠনের যে রূপরেখা রয়েছে সেটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমাদের পঞ্চম কর্মসূচি, এটা আপনারা কিছুটা জানেন ইতিমধ্যে, যে 8টি লিফলেট তৈরি করা হয়েছে। বিভিন্ন সেক্টরে বিএনপির এইসব পলিসি এবং জনাব তারেক রহমানের ভিশনগুলোকে এক করে ধারাবাহিকভাবে ঢাকায় বেশ কয়েকটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যেখানে বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এসেছিলেন এবং ওনারা এই পলিসিগুলো নিয়ে নিজের এলাকায় গিয়ে জনসম্পৃক্ততা তৈরি শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকায় অবস্থিত বিদেশি সব দূতাবাসের কূটনীতিকবৃন্দ উপস্থিত হয়ে বিএনপির আরেকটি পলিসি ডিসকাশন অনুষ্ঠান হয়, যেখানে সব রাজনৈতিক দলের পাশাপাশি আমরা যেমন বিভিন্ন রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে ছিল, যারা যুগপৎ আন্দোলনে ছিল, প্রত্যেককে আহ্বান জানিয়েছি পূর্বে যে ভবিষ্যৎ বাংলাদেশের পরিকল্পনাগুলো যেন সবাই ধারাবাহিকভাবে সামনে নিয়ে আসে। সেইভাবে আমরা কূটনীতিকদের সামনেও আমাদের সেই পলিসিগুলোকে উপস্থাপন করেছি 8টা লিফলেটের মাধ্যমে। বাস্তবতা হচ্ছে বিএনপি সেই রাজনৈতিক দল যেটি 2016 সালে ভিশন 2030 এর মাধ্যমে সংস্কারের পথযাত্রা শুরু করেছিল। পরবর্তীতে রাষ্ট্র কাঠামো মেরামতের 27 দফা 2022 সালে প্রণয়ন করা হয়েছিল এবং চূড়ান্তভাবে যুগপৎ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দল একটি প্ল্যাটফর্মে এসে 2023 সালে 31 দফা প্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতাতেই কিন্তু প্রতিটি সেক্টরে আমাদের নেতার সুনির্দিষ্ট সুবিস্তৃত যে রূপকল্প রয়েছে তারই একটি ধারাবাহিক প্রতিফলন আমাদের 8টি লিফলেট। বিএনপি সেই রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার পাশাপাশি নীতি নির্ভর পলিসি বেসড রাজনীতিকে প্রাধান্য দিচ্ছে, দেশের সংস্কার ও গণমানুষের অধিকার নিয়ে ভাবছে। একের পর এক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গুম, খুন, নির্যাতন পেরিয়ে আজকে আমাদের মূল লক্ষ্য দেশ গঠনের নানা বিষয় নিয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে দেশের প্রতিটি মানুষের সাথে, প্রতিটি শ্রেণী পেশার প্রান্তিক এবং তৃণমূল পর্যায়ের ব্যক্তির সাথে আলাপ আলোচনার দুয়ার উন্মোচন করা। আমরা বিশ্বাস করি বিএনপি যেভাবে জনগণের সাথে থেকে, জনগণের পাশে থেকে, গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী নির্বাচনে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ জনমানুষের ভোটে নির্বাচিত হয়ে ধানের শীষে বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত থাকবে। আপনার সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোশ্চেন চাইলেও করতে পারেন। জি, আচ্ছা, আমি অনেক দুটো কোশ্চেন। একটা হলো ঢাকা 15 আসনে সম্প্রতি একটা ঘটনা ঘটেছে। ওই আসলে ধানের শীষ প্রার্থী মিল্টন সাহেব অভিযোগ করেছেন বহিরাগত একটি দল নানা কর্মকাণ্ড করছে, আর জামাতও আবার পাল্টা অভিযোগ করেছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? এক, আর দুই হচ্ছে সব মানে সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেবে না। সম্প্রতি ঢাকা 17 আসনে জামাতের প্রার্থী এবং বক্তব্য ভাইরাল হয়েছে, বিষয়টি কিভাবে দেখছেন? এটাকে হুমকি হিসেবে মনে করেন কিনা যে বিএনপিকে তারা একটা সিটও দিবে না? দেখুন, ঢাকা 15 আসনের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপি প্রার্থী শফিউল ইসলাম মিল্টন তিনি গতকালকে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে তিনি বিভিন্ন ভিডিও, তথ্য এবং উপাত্ত উপস্থাপন করেছেন এবং নির্বাচনী আচরণবিধি কিভাবে ঢাকা 15 আসনে জামাতের যে প্রার্থী তিনি লঙ্ঘন করছেন সেটিও কিন্তু জাতির সামনে সুস্পষ্টভাবে উপস্থাপন করেছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছি, যেখানে দেখা গিয়েছে যে সেই আসনের ভোটার নন এমন শত শত মানুষ বাড়ি বাড়ি যাচ্ছেন, নারীরাও বাড়ি বাড়ি যাচ্ছেন, ওনাদের বিভিন্ন ভোটার আইডি, ফোন নাম্বার, বিকাশ নাম্বার সংগ্রহ করছেন। এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা বিশ্বাস করি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটা লেভেল প্লেইং ফিল্ড, যেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রার্থীকে বেছে নেবেন। কোনো ধরনের অপতৎপরতা কিংবা অর্থনৈতিক লেনদেন হবে এটা আমরা কখনোই চাইনি। সেখানে যখন বহিরাগতরা এসেছে, বিকাশ নাম্বার চেয়েছে, আমরা দেখেছি স্থানীয় জনগণ সেটাকে প্রতিহত করেছে। তারপর জামাতে বেশ কিছু নেতাকর্মী সেখানে গিয়েছেন, এলাকায় উত্তেজিত অবস্থার সৃষ্টি হয়েছে। পরবর্তীতে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি সেনাবাহিনীরও যেতে হয়েছে, গিয়ে তারা অবস্থাটাকে ঠিক করার জন্য চেষ্টা করেছেন। আমরা যে রাজনীতি করতে চাই, আমরা যে বাংলাদেশ চাই, আমরা যে নির্বাচনী প্রক্রিয়া চাই, সেখানে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানিয়েছি যেন এই বিষয়ে ওনারা সজাগ থাকেন, সচেতন থাকেন
এবং প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান জানান যেন ইতিবাচকভাবে প্রত্যেকে যার যার ক্যাম্পেইন করে। এখানে আইডি নেওয়া, ফোন নাম্বার নেওয়া, বিকাশ নাম্বার নেওয়া এটি কোনো রাজনৈতিক কৌশল হওয়া উচিত না। এবং আজকে 22 তারিখ থেকে আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরু হচ্ছে। 20 তারিখে কেন মানুষের ঘরে ঘরে জামাতের যারা সদস্য রয়েছেন বহিরাগত তার উপর তারা গিয়ে ভোট চাইবেন বা আইডি দিবেন, এটা আমরা মনে করি নির্বাচনী যে পথযাত্রা সেটা জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকে কোনোভাবেই হয়তো ধারণ করে না। সুতরাং আমরা অনেকগুলো ভিডিও দেখেছি ইতিমধ্যে অনলাইনে, বেশ কিছু এভিডেন্স এসেছে। আমরা আস্থা রাখতে চাই আজকে থেকে আনুষ্ঠানিক প্রচারণায় এ ধরনের কোনো নেতিবাচক কৌশল যেন কোনো রাজনৈতিক দল গ্রহণ না করে। ধন্যবাদ। 17-তে আমাদের একজন প্রার্থী তারা বলেছেন যে হচ্ছে বিএনপিকে তারা একটা আসন দেবেন, এটাকে আসলে কিভাবে দেখছেন? আমরা দেখেছি যে ঢাকা 17 আসনের যিনি প্রার্থী তিনি বেশ কিছু চটকদার কথা বলছেন, মুখরোচক কথা বলছেন। হয়তো মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য এটা ওনার একটা ব্যক্তিগত রাজনৈতিক কৌশল হতে পারে। সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না, এই ধরনের কথা যেগুলি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আমরা বিশ্বাস করি, দেখুন, মানুষের ভাগ্যের নিয়ন্ত্রক তো মহান আল্লাহ তাআলা। কোন আসনে কে বিজয়ী হবেন এটি উনি নির্ধারণ করবেন। এখন যদি একজন ব্যক্তি এককভাবে ঢাকার 20টা আসনের নিয়ন্ত্রণ নিতে চান বা উনি যদি সব প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে চান, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওনাকে সেই আসন বন্টনের দায়িত্ব কে দিয়েছেন? আমরা বিশ্বাস করি জনগণের ভোটে নির্ধারণ করবে কারা বিজয়ী হয়ে আসবেন, জনগণের ভোটে নির্ধারিত হবে কার জনভিত্তি কতটুকু। সুতরাং আসন বন্টন করা এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। আর সেই দলের ব্যাপারে উনি বলছেন যারা ইতিপূর্বে বিএনপি থেকে কিন্তু ঢাকার প্রায় সব সিট একাধিকবার জেতার ব্যাকগ্রাউন্ড রয়েছে। আর সবার প্রতি সম্মান প্রদর্শন করে বলছি, তিনি যে দলের প্রতিনিধিত্ব করছেন আমার জানা মতে ঢাকায় তারা কখনো কোনো সিট সেভাবে জিতেননি। সুতরাং উনি ওনার ব্যক্তিগত মতামত দিতে পারেন, সেটা একান্ত ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে মুখরোচক কথা বলার সংস্কৃতি থেকে মনে হয় আমাদের বেরিয়ে আসা উচিত। এর পাশাপাশি এটাও বলা উচিত যে আমরা দেখেছি ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে বিএনপির মতন সুদৃঢ় জনভিত্তি সম্পন্ন একটি রাজনৈতিক দল এবং শীর্ষ নেতৃত্বের প্রতি যারা বিষেধার করেছেন তারা কিন্তু জনভিত্তি হারিয়ে ফেলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আগামী বাংলাদেশে আমরা ইতিবাচক রাজনীতি চাই। আমরা চাই সেখানে প্রত্যেকে যার যার পলিসি রয়েছে পজিটিভ পলিটিক্সটা নিয়ে সামনে আসে। বিষেধাগার করা, অহমিকা দেখানো, জনভিত্তি না থাকার পরও সব আসনের ভাগ বন্টন শুরু করে দেয় নির্বাচনী পথযাত্রার আগে, সেটি কাম্য নয়। সামাজিক মাধ্যমে আসলে দেখা যাচ্ছে সেখানে একটি পুলিশের ড্রেস করা একটা মডেল ইউজ করা হয়, সেটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছে। সেটা আপনারা কিভাবে দেখছেন? এটি কি আদৌ আচরণকে কি বিপক্ষে যায় কিনা বা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়? এখানে ধন্যবাদ। আসলে এই থিম সঙ্গে যে পুলিশকে ব্যবহার করা হয়েছে সেখানে আপনি দেখেছেন পুলিশ কিন্তু সেলুট করছে জাতীয় পতাকায়, সে কিন্তু ভোট দিচ্ছে না। এটি একটা ব্যাপার। আর আমাদের যে ডেমোগ্রাফিক, যে আমরা বাংলাদেশের সব মানুষ, মানে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সবাইকে আমরা রিপ্রেজেন্ট, মানে সব মানুষের একটা রিপ্রেজেন্টেশন আমরা চাচ্ছিলাম যে আমাদের সাথে যে পুরো বাংলাদেশটা, এবং আমাদের স্লোগান কিন্তু সবার আগে বাংলাদেশ। তো ওই সবার আগে বাংলাদেশ মানে কি? বাংলাদেশ মানে হচ্ছে সবাই, আমরা সবাই। সেটা পুলিশের পোশাক পরি, ডাক্তারের পোশাক পরি, কিংবা আমি সাধারণ একটা সুন্দর একটা পাঞ্জাবি পরি, যাই করি না কেন। সুতরাং ওই দিক থেকে আমরা যদি বিবেচনা করি, আসলে সব মানুষই কিন্তু আমরা বাংলাদেশি। এটা হচ্ছে আমাদের পরিচয়। এই বাংলাদেশি পরিচয়টাকে আমরা আসলে প্রাধান্য দিতে চেয়েছি। ধন্যবাদ। এটা সম্পূর্ণ একটা প্রশ্ন। আপনি পুলিশ নিয়ে কথা বলছেন, এখন যদি অন্য কোনো একটি দল, আপনি যদি 3টা পুলিশের শট দিয়েছেন, অন্য কোনো দল যদি সবগুলো শট পুলিশ দিয়ে কোনো নির্বাচনী প্রচারণা চালায়, আপনি কি করবেন? বিরোধিতা করবেন কিনা, এবং এটাকে আপনি ন্যায্য দেখবেন কিনা? না, আমরা দেখুন, এটা যদি কোনো দল মনে করে শুধুমাত্র পুলিশই তাদের জনগণ, সেটা করতেই পারে, তাতে আমাদের কোনো আপত্তি সব নেই। শ্রেণী পেশা মানুষকে দেখে। হ্যাঁ, সেটাই। আমরা তো সব শ্রেণী পেশা, আপনারা দেখেছেন যে এমন কোনো শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ কোনো কেউ বাকি নেই আমাদের এই থিম সঙ্গে। আমরা আসলে সবাই মিলে যে বাংলাদেশ, সবাই যে আমরা বাংলাদেশি,
এটি আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল এবং সেটি আমরা তুলে ধরেছি। ধন্যবাদ। আপনার সবাইকে অনেক ধন্যবাদ, কষ্ট করে এসেছেন। জি জি কাগজটা কি একটু দেওয়া যাবে আপনাদের? জি দিচ্ছি, হ্যাঁ থ্যাংক ইউ। আপনার সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ সালাম আলাইকুম। হ্যাঁ গ্রুপে তাহলে দিয়ে দিন, অসুবিধা হবে না। আমরা লেখাটা গ্রুপে দিয়ে দিন যদি আপনাদের সুবিধা হয়।